শেখ হাসিনা গোটা মানে অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন এইভাবেই, যে অডিওতে নেপথ্যে। আর দিকে এদিকে কি শুনি শেখ হাসিনার জয়ধ্বনি। অসম্ভবকে সম্ভব করাই বেসিক্যালি অনন্ত জলিলের কাজ না, শেখ হাসিনার কাজ। আল্লাহ যারে বাঁচাই রাখে তার দুনিয়াত কেউ মাইরা ফেলার সুযোগ নাই, আর আল্লাহ যারে মাইরা ফেলে তারেও কারো বাঁচানোর সুযোগ নাই, বা মাওলায় যারে তোলে তার কেউ আটকাতে পারে না। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। This is Sheikh Hasina speaking. Bangladesh stands today at the edge of an abyss, a nation battered and bleeding. আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে। আওয়ামী লীগ এর কারা ফিরবে, কি প্যাটার্নে ফিরবে, এই নিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের কাজ অলরেডি ডান। কারণ নির্বাচন তো 12 তারিখ, নির্বাচন হয় কিনা সন্দেহ আছে, তবে তারা ফিরে আসছে এটি নিশ্চিতভাবে আমি যতটুকু বুঝতে পারছি। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। বাংলাদেশের নির্বাচনের ঠিক 20 দিন আগে একদিকে জাতিসংঘ, আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখ হাসিনা কেন জানালেন? In Bangladesh, we cannot see participatory elections without the Awami League. বাংলাদেশে আমরা আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাচ্ছি না। এবার ডক্টর ইউনূসের নেতৃত্বে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের উপর আস্থা হারিয়েছে। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে। কেন আমি কথাটি বললাম আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং এর খুব বাস্তবসম্মত কারণ আছে। সম্প্রতি একটা উদাহরণ অলরেডি আমাদের সামনে চলে এসেছে, একটা সম্ভাবনার বিষয় সামনে চলে এসেছে, এটি নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই। এটা হলো, সবাই শেষ পর্যন্ত শুনবেন, এর আগে কমেন্ট করবেন না। আওয়ামী লীগ এর কারা ফিরবে, কি প্যাটার্নে ফিরবে, এই নিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের কাজ অলরেডি ডান। এর মধ্যে বর্তমান সরকারের সহযোগিতায় বিএনপি করবে, নাকি জামায়াতে ইসলাম করবে, নাকি অন্য কোনো দল করবে ভবিষ্যতে, কারণ নির্বাচন তো 12 তারিখ, নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। কিন্তু ধরে নেই নির্বাচন হবে। এরপরে আওয়ামী লীগ কীভাবে সেটেল ডাউন হবে, বাংলাদেশে কাম ব্যাক করবে, এই নিয়ে একটা বোঝাপড়া কিন্তু চলে মোটামুটি একটা ডান পর্যায়ে আছে। এই মেটিকুলাস ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সরকারের সরাসরি সহায়তা রয়েছে। এখন আমরা যারা রয়েছি, বা যে 24-এর চেতনার যারা ধারক বাহক রয়েছেন, তারা হয়তো এখন তাদের একদম সেন্টিমেন্ট হাই পর্যায়ে রয়েছে বলে, যারা আপনাদের হাই সেন্টিমেন্টকে পুঁজি করে ক্ষমতায় গত 1.5 বছর ধরে ছিল, যারা উপদেষ্টাদের নামে কয়েকজন মানুষ যারা নিজেদের পকেট ভর্তি করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারের এই বিদেশ থেকে এনে যাদেরকে বসিয়ে কোনোরকম ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের চেয়ারটাকে ধরে রেখে উনি কী করেছে জানি না, কিন্তু অন্যদের পকেট ভরিয়ে এই দেশের 12টা বাজিয়ে 24-এর চেতনার 12টা বাজিয়ে তিনি আবার ফিরে যাবেন, এই হলো তার এখন বর্তমান একমাত্র চাওয়া। কিন্তু আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করবেন সেটি তিনি মোটামুটি আরেকটা ডিজাইন উনি না করলেও ওনার মানে চুপ থাকা আর সরকারের একটা বড় অংশ এই নিয়ে কাজ করে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে এসছে। আপনারা এটা যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হলো যে সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছে। তিনি সেখানে কিন্তু দেখবেন, ওনার যদি ফেস রিড করেন, ওনার যদি কথাবার্তার স্টাইল রিড করেন, ওনার যে কথাবার্তাগুলি বলেছে সেই মেসেজগুলি যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে কী আসছে দু একটি কথা। আমি পুরো বিষয়টা দেখিনি, পুরো ইন্টারভিউটা দেখিনি, কিন্তু এত দেখতে হয় না। আমরা বুঝি কে কতটা কী বলবে এবং কোন ধারণা নিয়ে বলবে, তার উদ্দেশ্য কী। এগুলি থেকে আমি যতটুকু বুঝতে পারছি এবং যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, সেটি হলো যে তিনি শেখ হাসিনাকে মাইনাস করেছেন। এটিও তাদের আভ্যন্তরীণ ডিজাইনের একটি অংশ। এই মেসেজটি তিনি ওই যে চূড়ান্ত মেটিকুলাস ডিজাইনের একটি অংশ হিসেবে তিনি মেসেজটি দিয়েছেন, আল জাজিরাকে দিয়েছেন। আল জাজিরা মানেই তো আমাদের কাছে দিয়ে দেওয়া, কারণ আমরা আল জাজিরাকে ওন করি। এমন একটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। এটি কিন্তু আমরা দেখা যাচ্ছে যদি তিনি ভারতীয় কোনো গণমাধ্যমে দিতেন, তাহলে কিন্তু আমরা এইভাবে নিতাম না। তিনি দিয়েছেন কোথাও আল জাজিরাকে। তো আল জাজিরার বিষয়টা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে আল জাজিরাকে তো আমরা দুটো গালিও দিতে পারি না। হ্যাঁ, আমরা ওনার সুন্দরভাবে নিয়েছি, সবাই শুনেছি। শোনার পরে এখন তিনি কি বলেছেন যে তার মাকে তিনি ওল্ড বলেছেন, তিনি আর ফিরবেন না। শব্দটা শুনবেন, কিন্তু শি ইজ ওল্ড। নিজের মাকে কখনো ওল্ড এভাবে তাচ্ছিল্যের সাথে কখনো বলেন না, কিন্তু তিনি বলেছেন কেন, পার্ট অফ প্ল্যান। তিনি এমনভাবে তুলে ধরেছেন বা ধরতে চাচ্ছেন যে তার মা একজন অপরাধী, তার মাকে তিনি রাজনীতি থেকে এখন বিদায় দিয়ে চাচ্ছেন। তার চোখেও তার মাকে অপরাধী তিনি মিন করছেন বা বোঝাতে চাচ্ছেন যে সে তো অপরাধী, সে তো হ্যাঁ অপরাধী, বয়স হয়ে গেছে, সে আর কখনো ফিরতে পারবে না। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে তার মা আর রাজনীতি ফিরছে না। এটি স্পষ্ট বার্তা। এটি তাদের মধ্যে যে পরিকল্পনা এখন সামনের সময় নিয়ে হচ্ছে, সেটির অংশ হিসেবে কিন্তু এখানে বলা। শেখ হাসিনা যদি না ফিরে কে ফিরবে?
শেখ হাসিনা যদি না ফিরে তাহলে সজীব ওয়াজেদ জয় ফিরবেন, এবং জয় ফেরার আগে কি করবেন, তিনি সবার কাছে, এই জাতির কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চেয়ে তিনি কি করবেন, বলবেন যে আমি আবারও নতুন করে নতুন নেতৃত্বে পুরাতন যত অপরাধী আছে সবাইকে বাদ দিয়ে আমরা নতুন একটা আওয়ামী লীগের বাংলাদেশে আসতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আমরা যুক্ত হতে চাই। কারণ প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলে দিয়েছে যে এখনো তো আওয়ামী লীগ ক্ষমা চায়নি। এর মানে কি, এটিও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। তাহলে দেখুন পয়েন্ট, উনি বলেছেন এখনো ক্ষমা চায়নি, ওই দিক থেকে মানুষ মনে করছে শেখ হাসিনাকে এই দেশের মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। শেখ হাসিনাকে যদি ক্ষমাও চায় শেখ হাসিনা কখনোই ক্ষমা করবে না। এটা বুঝে শুনে কিন্তু শেখ হাসিনাকে অলরেডি তাদের এই প্ল্যানের অংশ হিসেবে মাইনাস অলরেডি করে দিয়েছে, কারণ জানে যে এই জিনিসকে খাওয়াতে পারবে না। সুতরাং তারা এটা নিয়ে নাড়াচাড়া না করে শেখ হাসিনাকে বলে দিয়েছে তুমি চুপচাপ থাকো আর এইসব ধরনের কথাবার্তা না বলে তুমি এখন অংশগ্রহণ করো, আমরা এখন বাকিটা আমাদের প্ল্যানের অংশ হিসেবে আমরা ফিরে যেতে চাই এবং দলের মধ্যে একটা নতুন নেতৃত্বের পরিবর্তন এনে নতুন করে দলটাকে নিয়ে আমরা বাংলাদেশে যেতে চাই, যেটির জন্য আমাদের সরকারের সাথে কথা হয়েছে, বিএনপির সাথেও কথা হয়েছে, জামাত ইসলামের সাথে কথা হয়েছে, এবং জামাত বিএনপি আমি এটার জন্য বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ হয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় যে নির্বাচনটা হলে পরে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ আসবে, তখনই দেখা যাচ্ছে যে এরকম একটা ডিক্লারেশন দিবেন, লিখে রাখেন জনাব জয় ক্ষমা চাইবেন আমাদের এই বাংলাদেশের কাছে, জাতির কাছে, যে আমরা যাই করেছি ভুল যদি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমার মাকে আমরা আর রাজনীতি আছি না, আমরা নতুন নেতৃত্ব নিয়ে এই দেশে আপনাদের সামনে। খুবই ভালো। জয় সাহেব তার নিজে খুন করেননি আমিও মনে করি। যারা নির্দোষ আওয়ামী লীগ, যারা নির্দোষ আওয়ামী লীগ কোটি 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 সমর্থক রয়েছে, তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, ফিরে আসা উচিত। কারণ হলো আদারওয়াইজ আবারও একচেটিয়া এক নায়কতন্ত্র এবং ওয়ান পাওয়ার পার্টি, কি বলে ওয়ান পার্টি পাওয়ার, এই টাইপের একটা এক্সারসাইজ হয়তো আসতে পারে আমাদের সামনে। সেটি থেকে দূরে থাকতে হলে আমাদেরকে অবশ্যই, এখন আওয়ামী লীগকে কখন মানুষ ক্ষমা করবেন এটি জানি না, কিন্তু তারা এই ধরনের পরিকল্পনা করে যাচ্ছে। ক্ষমা করা উচিত কিনা এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি বলবো, ক্ষমা করা উচিত না উচিত এসব নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এত সহজেই যে কোনো নেতৃত্বের আদলে আসলেই আমরা ক্ষমা করে দিব, জনগণ ক্ষমার মাথায় রাখতে হবে। 1,500 মানুষকে মারা হয়েছে। জনাব জয় তিনি বলেছেন যে তার মা যদি মারত তাহলে তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে কারা মেরেছে? আপনার মা ক্ষমতায় ছিলেন, ও নির্দেশনা দিয়েছেন, সেসব নির্দেশনার ভিডিও অডিও সব কিছু আমাদের কাছে আছে। সুতরাং তিনি এখন একরকম তারা একটা পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই আল জাজিরার ইন্টারভিউটাকে দেখতে পাচ্ছি। সামনের সময় তারা আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, এবং এই আশাটাকে আমরা কিভাবে নিচ্ছি, জনগণ কিভাবে নিবে, এটির জন্য এখন প্রস্তুত থাকতে হবে। তবে তারা ফিরে আসছে, এটি নিশ্চিতভাবে আমি যতটুকু বুঝতে পারছি এই ইন্টারভিউ এবং সবকিছুর মাধ্যমে। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত ঝরছে বাংলাদেশের, এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনূস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা মানে সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে, সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে, এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্য এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্য আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে ভলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে। এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এই সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800 850 বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি পঞ্চম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি। মানে তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন, মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের নানান গবেষণাধর্মী লেখা তিনি প্রকাশ করে যাচ্ছেন সেই সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই যদি জানতে চাই যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এই নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনটি ছিল, সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা বা সেখানে শেখ হাসিনা আসলে যুক্ত ছিলেন কিনা? তিনি সরাসরি সেখানে যুক্ত থাকতে পারবেন না, এটি আমরা আগে থেকে জানি, আপনি আমাদেরকে জানিয়েছেন, সেটা সম্ভব নয়। তবে তিনি কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন আসলে? আমি যতটা দেখলাম তাতে হচ্ছে অনুষ্ঠানটি তো যেরকম ঘোষিত যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুসারে কার্যক্রম সমাপ্ত হয়েছে 6টা থেকে 7:30, এবং শেখ হাসিনা মাঝখানে তিনি যুক্ত হয়েছেন অডিওর মাধ্যমে। এটি সম্ভবত রেকর্ডেড একটা ভাষণ, 8 থেকে 10 মিনিটের মতো একটা ভাষণ, যার ট্রান্সক্রিপ্টও পরে আমি পেয়েছি। কিন্তু সেখানে তিনি শুরুই করেছেন এইভাবেই যে আমি শেখ হাসিনা বলছি, এবং এই বলে শুরু করে তিনি যেটা গত 17 মাসে ইউনূস সরকারের কার্যকলাপের তীক্ষ্ণ সমালোচনা
দফা কর্মসূচির কথা ঘোষণা করেছেন কি করা উচিত, তার সঙ্গে তিনি কিন্তু অ্যাড্রেস করেছেন কেবলমাত্র ইউনূস সরকারের বিরুদ্ধে এবং তার সঙ্গী যারা মুক্তিযুদ্ধের বিরোধী, তিনি নাম করেননি কোন দলের। কিন্তু এর সঙ্গে এও আহ্বান জানিয়েছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শে বিশ্বাসী তাদের সেই গণতান্ত্রিক শক্তিকে আজ এক হওয়ার প্রয়োজন আছে, তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। কার্যক্রম তিনি যেটা নিউজ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, তিনি বলেছেন যাবতীয় যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে, যেটা একতরফা ভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে, এটা তিনি একটি নিরপেক্ষ জাতিসংঘ দ্বারা তদন্তের দাবি জানিয়েছেন, যে আর একটি তদন্ত করা হোক, যে তদন্তটি করা হয়েছে সেটি বায়াসড এবং সেটিতে কোনো বিশ্বাস করা যায় না। আর নির্বাচন সম্পর্কে তার বক্তব্য যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন ফ্রি, ফেয়ার এবং অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হওয়া সম্ভব নয় এবং লেভেল প্লেইং ফিল্ড নেই। মানে আর কোনো ঘোষণা তিনি দেননি, কিন্তু আমার কাছে সংক্ষিপ্ত একজন সাংবাদিক হিসেবে মনে হয়েছে আমি যদি সংবাদ লিখি তাহলে আমি এই মর্মে হয়তো একটা সংবাদ লিখতাম। কিন্তু সেখানে পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের কিন্তু আমি শুনেছি শেখ হাসিনা গোটা অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন এইভাবেই, যে অডিওতে নেপথ্যে তিনি এফসিসির যে অনুষ্ঠানে কি ধরনের প্রশ্ন হচ্ছে, কি ধরনের কে কি উত্তর দিচ্ছেন, সেগুলো তিনি শুনেছেন পেছন থেকে, আর কি নেপথ্য থেকে শুনেছেন। পরে ভবিষ্যতে কিছু করবেন কিনা সেটা এখনো খবর পাইনি। কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন, যেটা বলে দিই খবরের দ্রুত, সেটা হচ্ছে স্বাভাবিক প্রশ্ন ছিল জয়ের সাম্প্রতিক ইন্টারভিউ, যেখানে শেখ হাসিনার অবসর নিয়ে জল্পনা ছিল। সেটাতে নভেল জবাব দিয়েছেন যে এরকম পার্টির কোনো সিদ্ধান্ত নেই এবং ওটা একটা প্রেক্ষাপটে দেখতে হবে। আমরা জানি যে শেখ হাসিনার বয়স হয়েছে, সবই ঠিক কথা, কিন্তু পার্টিতে তিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এবং তিনি সিদ্ধান্ত নেবেন। এমন কোনো অবস্থা এখনো নেই যে তিনি এখনই কালকেই অবসরে চলে যাচ্ছেন আর নতুন নেতৃত্ব আসছে, এরকম কোনো ঘটনা নয়। তিনি এবং তার সঙ্গে যুক্ত করেছেন যে তাদের সমীক্ষা অনুসারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চান শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচনে। এইটা একটা খবরের মধ্যে আমার কাছে মনে হলো এই আর কি। না, এটা তো তিনি এর আগেই কোনো পডকাস্টে কিংবা অনলাইন গণমাধ্যমে তার ইন্টারভিউ তিনি মন্তব্য করেছেন। নভেল সাহেবও মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাহেবও তার মতো করে তার বক্তব্য দিয়েছেন। আমি জানতে চাচ্ছি যে শেখ হাসিনাও যে কথাগুলো বলেছেন তার অডিও বার্তায়, রেকর্ডকৃত অডিও বার্তায়, সেগুলো পুরানো, নাথিং নিউ, কিন্তু 5 দফা কর্মসূচির কথা বলছিলেন আপনি, এইটার বিষয়ে কি বিস্তারিত কিছু বলেছেন? বিস্তারিত কিছু না, তিনি তার 5 দফা কর্মসূচির মধ্যে একটাই কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে ইউনূস সরকারকে উৎখাতের ব্যবস্থা করতে হবে। তিনি ইউনূস সরকারকে উৎখাতের কথা তাদের পার্টি কার্যক্রমেও বলেছেন। ফলে এখানে যেটা বললেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বললেন, আর বাকিরা মিলে একটা চিত্র উপস্থাপিত করলো যে বাংলাদেশের সত্যি সত্যি বর্তমান অবস্থা কি। এবং আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে তিনি বিএনপি বিরোধী কোনো কথা কিন্তু বলেননি। আচ্ছা, তাহলে এই যে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এর একটা ইম্পর্টেন্স থাকতে পারে, আপনি নিজেও বলছিলেন যে তবে আপনি জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না, তিনি একটি অডিও বার্তা দিবেন। গত 2 দিন আগেই মানচিত্রের এই আয়োজনে আপনি এটি জানিয়েছিলেন এবং স্পেশাল কোনো মেসেজ দিতে পারেন, স্পেশাল মেসেজ তো আমরা পাইনি। তাহলে এই যে নানান ধরনের আয়োজন বা এই যে গুঞ্জন, স্পেশাল কিছু কি পেলাম, আওয়ামী লীগ নেতা কর্মীরা পেল না? প্রথম কথা আমি বলবো যে তার কথা শুনলো, যেহেতু অনেক ধরনের গুঞ্জন ছিল, এটা অন্তত এআই দিয়ে ভাষণ, এটা যেন কেউ প্রচুর না বলেন, সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনের গুঞ্জন আছে, মাঝে মাঝে বলা হয় তাকে তিনি অসুস্থ, যে কথাটা আজকে এরা ব্যাখ্যাও করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, কোনো সে বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই। বয়স হয়েছে ঠিক আছে, 79, কিন্তু আমার যেটা মনে হয়েছে, আপনি যদি একটু দেখেন, মনে হতে পারে আসলে আওয়ামী লীগের সমর্থক বা যারা রয়েছেন তারা চান কালকেই একটা কিছু ঘটুক। সেটা ঘটার মতো পরিস্থিতি নয়, এটা ঘটার মতো পরিস্থিতি নেই। যেটা আছে সেটা হচ্ছে আমি বলবো খুব স্লোলি, এক ধাপে ধাপে এগোচ্ছেন।
প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষণ দিয়েছেন এইরকম অডিওতে, তারপরে তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে। তৃতীয়ত এই প্রথম ফরেন করেসপন্ডেন্স ক্লাব। কেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব? হচ্ছে বিদেশি সাংবাদিকরা যারা ভারতে কাজ করে তাদের ক্লাব, এটা ভারতীয় সাংবাদিকদের প্রেস ক্লাব অফ ইন্ডিয়া নয়। এটা অনেকে ভুল করছিল, কারণ তাদের কাছে হয়তো সবই তারা জানেন, কিন্তু তাদের কাছে সরাসরি তার নিজ মুখে এই কথাটা বলা, সেটা তার কাছে একটা মনে হয়েছিল। এবং আমি আশ্চর্য হব না যে অদূর ভবিষ্যতে তিনি ভিডিওর মাধ্যমেও আসলেও আসতে পারেন, এটা অপেক্ষা করতে হবে। মানে আমার মনে হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে। এটা কি আসলে কোনো সংবাদ সম্মেলন ছিল নাকি কোনো সেমিনার টাইপের? না, সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন মানে লেখা হয়েছে, তো লেখা হয়েছে আমন্ত্রণ পত্রে। প্রেস কনফারেন্স এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ, এটাও লেখা আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আচ্ছা, তিনি আমি ওই প্রশ্ন আসছি, রাউন্ড টেবিল নয়, ইটস নট এ রাউন্ড টেবিল। হ্যাঁ, কোন গোল টেবিল বৈঠক নয়। হ্যাঁ না, তাহলে আপনি বলতে চাচ্ছেন সংবাদ সম্মেলন? সংবাদ সম্মেলন, সেক্ষেত্রে তো সাংবাদিকরা তারা অডিটোরিয়ামে বসেছিলেন, যেখানে সাংবাদিকরা বসে থাকেন, এফসিসির যে অডিটোরিয়াম, সেখানেই তারা ছিলেন। তাহলে সেই জায়গা থেকে তো অবশ্যই তাহলে একটা ইম্পর্টেন্স আছে, ভারতের মাটিতে বসেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত মানে অডিও বার্তা পাঠানো, তার তো একটা ইম্পর্টেন্স থাকতেই পারে। এবং বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা, বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা, তাতে অন্তত কেউ আপত্তি করেনি। মানে আমি যদি বলেন যে ভারত সরকারের পক্ষ থেকে, না, সেরকম কেউ আপত্তি করে। আমি বলছি অনুমতি দিয়েছেন কিনা জানি না, কিন্তু আপত্তি করেননি কেউ। নিশ্চয় অনুমতি ছাড়া তো আর করেনি ভারত সরকারের শীর্ষ কর্তৃপক্ষ। আমি অনুমতি তারা চেয়েছিলেন, পেয়েছেন, এমন কিছু আমার জানা নেই। আমি জানি, আমি দেখলাম ঘটনাটা ঘটলো, কেউ বাধা দেননি। সেখানে বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, হয়নি যেরকম সাংবাদিক বৈঠকে হয়ে থাকে সেরকমই। সেই প্রশ্নগুলো কাদের কাছে ছিল, এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে? মূল উত্তরটা দিয়েছেন নওফেল, মূল উত্তর দিয়েছে। এখানে বিদেশি সংবাদ মাধ্যম অনেকে ছিলেন, ডয়েচ ওয়েল ছিলেন, ভারতীয় সাংবাদিকরা ছিলেন, অনেক বিদেশি আরো যারা কাজ করেন বিভিন্ন সময়, তাদেরও প্রশ্ন ছিল। এবং আপনি দেখবেন ইনভিটেশনটা গেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যিনি প্রেসিডেন্ট, যিনি একজন সিরিয়ান জার্নালিস্ট, তিনি ভারতে দীর্ঘদিন কাজ করেন, তিনি সভাপতি, ইলেক্টেড সভাপতি, নির্বাচিত সভাপতি। এর আগে আর একজন ছিলেন যিনি শ্রীলঙ্কার সাংবাদিক, তার পরিবর্তে এবার উনি নির্বাচিত হয়েছেন। ইনভিটেশন কিন্তু তিনি কিন্তু গোটা অনুষ্ঠানটা মডারেট করেছেন। এবার আমি একটু শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, উত্তরটা নিতে চাই, যে সেখানে গেস্টের তালিকা যাদের নাম আছে, সে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার আব্দুল মোমেন সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তাদের নামের আগে সাবেক শব্দটা দেখতে পাইনি আমি। মানে এখানে কেন ডিরেক্ট ইনভিটেশনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এফসিসি লিখেছে, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি লিখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। কারণ তারা মনে করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ জমা দেননি। ফলে সেই ধরনের যে, আমি মনে হয় আপনাকে বোধহয় বলেছিলাম, জনকের ধারণা আছে যে প্রবাসী সরকার তৈরি হবে, প্রবাসী সরকারটা তৈরি হয় নাই, তারা মনে করেন সরকার তো আছে, তারা ডি জুড়ে শব্দটা ব্যবহার করেছিলেন, ডি জুড়ে আছে, ডি ফ্যাক্টো নেই, মানে বাস্তবিক অর্থে নেই, কিন্তু খাতায় কলমে আছেন, খাতায় কলমে তারা আছেন, যেহেতু কেউ পদত্যাগ করেনি, তারা নেই ওখানে, ঢাকাতে নেই, কিন্তু আছেন। আপনার কাছে কি মনে হয় যে এই স্ববিরোধিতার কি কারণ থাকতে পারে? একদিকে তারা নির্বাচন দাবি করছে, সে ডক্টর ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক নির্বাচন দাবি করছে, তার মানে ইউনূস সরকারের অধীনে নয়, ইউনূস সরকারের অধীনে নয়। না, আমি সেটাই বলছি যে ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক, আমি সেই জায়গা থেকে বলছি তারা নির্বাচন দাবি করছে, তার মানে বাংলাদেশে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নেই। তো সেই জায়গা থেকে তারা আবার এই দাবিগুলো কেন করে বা করছে, যে চাইছেন যে তারা পদত্যাগ করেননি, এবং তাদের কাছে মডেল হচ্ছে 2008-এ যে নির্বাচন হয়েছিল সেইটা, যেটা আজও যেটা উল্লেখ হয়েছে, 2008-এর যে নির্বাচনটাকে সবাই সর্বজন গ্রাহ্য বলে মনে করেন, সেই ধরনের নির্বাচন হোক।
আমি সেটাই জানতে চাইছি যে আবার নির্বাচন তারা দাবি করছে, এটা একটু কেমন হয়ে যায় না, সবিরোধিতা হয়ে যায় না? মানে আমাদের ধরুন কি বলেন? যদি আজকে যদি শেখ হাসিনা সরকার থাকতেন ওখানে ক্ষমতায়, তিনি তো একটা নির্বাচন ঘোষণা হয়ে গেলে একটা কেয়ারটেকার সরকার, যেভাবে আপনার ধরুন 14, 18, 24 যে নির্বাচন হয়েছে সবগুলোই তো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন হয়েছে, তাই না? তারা তো কেয়ারটেকার গভর্নমেন্টই ছিলেন, কিন্তু তারা নির্বাচনের জন্য তখন তো মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তো মেয়াদ শেষ হয়নি। না, এখন আপনি বলছেন এটা, এখন বাংলাদেশের ক্ষেত্রে বহু জটিল অবস্থা, মানে জটিল একটা সংবিধান আছে, পার্লামেন্ট নেই, এরকম বিচিত্র একটা দেশ, এটা তো দেখা যায় না, এটা ঘটনা, কিছু করার নেই। মানে আপনি যেটা বলছেন, আপনি যদি অন্যদিকে যে উদাহরণগুলো দেখেন তাহলে সেটাও যেরকম একটা বিচিত্র, তেমনি এরকম এটাও একটা বিচিত্র আর কি, বিচিত্র এটা ঘটনা। তারা মনে করছেন আছেন তারা এখন, সেই জন্য এখন নিজেদেরকে, তাদের উচিত ছিল, আপনি যেটা বললেন যে উচিত ছিল হয়তো নিজেদেরকে কেয়ারটেকার সরকার দাবি করা। যাই হোক, এখন যেটা জেনে আপনাকে বিদায় দিতে চাই সেটি হচ্ছে যে এই যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবং শেখ হাসিনা অডিও বার্তা পাঠালেন, এতদিন তো তিনি অডিও রেকর্ড দিয়েছেন বা আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা লন্ডনে কিংবা নিউ ইয়র্কেও কোনো সম্মেলন বা সভাতে তিনি যুক্ত হয়েছেন অডিও রেকর্ড দিয়ে। কিন্তু দিল্লির মাটিতে বসেই তিনি এই অডিও বার্তাটি দিলেন সাংবাদিকদের একটি অনুষ্ঠানে, যেখানে প্রবল আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। তিনি কেন বিবৃতি দিচ্ছেন, কেন কথা বলছেন, সেই সব ছাপিয়ে আপনার সাংবাদিক সম্মেলনের মতন একটি অনুষ্ঠানে তিনি অডিও বার্তা দিলেন। এবং আপনি বলছেন যে ভারত সরকার এটি অনুমতি দিয়েছে কি দেয়নি সেটি আপনি জানেন না, তবে তিনি কথা বলেছেন। আমরা ধরে নিতে পারি যে যা কিছু হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের অনুমতি ছাড়া তিনি কিছু করছেন না, এটা আমরা মনে করি। যদি তাই হয়ে থাকে সেটি কি ভারতের পক্ষ থেকে কোনো মেসেজ বাংলাদেশকে দেওয়া বা ডক্টর ইউনূস সরকারের প্রতি দেওয়া? ওই যে আগে বোধ আমি জানি না, আপনাকে বলেছিলাম কিনা, ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল সব ডিম একটা কেন ঝুড়িতে রাখে, ভারত ডিম ভাগ করে ফেলেছে। আওয়ামী লীগের ঝুড়িতে ডিম আছে, বিএনপির ঝুড়িতে ডিম আছে, জামায়াতের ঝুড়িতেও ডিম দিয়েছে, স্বীকার করেছে, আরো কিছু ডিম বাইরে আছে, আর কেউ চাইলে পাবে। প্রশ্ন সেটা নয়, পয়েন্ট হচ্ছে এবার যে আপনি লক্ষ্য করে দেখেন জাতীয় প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা হয়েছিল তারপর থেকে বাংলাদেশ সরকার অফিসিয়ালি এখনো কোনো আপত্তি জানায়নি, আর আপত্তি জানায়নি। আগে করেছিল, তিনি কেন বলছেন, তিনি করছেন। ফলে কারণ হচ্ছে ইউনূস সরকারও ভেবে নিয়েছেন যে এখন একটা নির্বাচনের প্রক্রিয়া চলছে, এই অবস্থায় মানে প্রতিবাদ জানানো না জানানোটা অর্থহীন। এবং আমি বলবো সঠিক কাজই করেছেন, তারাও আর মনে করেননি যে এটাকে আর ওই রোজই তো তাদের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করেন, একবারের জন্য তো বলেননি যে ভারত এরকম একটা সুযোগ করে দিচ্ছে তাকে, বলেননি তো। জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠানের পরে প্রেস ক্লাব